সবাইকে ক্লাস নাম্বার 22-এ স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের যে গত মার্চে 2024 সালে অর্থাৎ এই বছরেই যে লাইসেন্স পরীক্ষাটি হয়েছিল সেইটা ব্যাখ্যাসহ ক্লাস আজকে আমরা 1 থেকে 25 পর্যন্ত আমরা ব্যাখ্যাসহ জানার চেষ্টা করব। সো সেই একই রিকোয়েস্ট, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম নিয়মিত ক্লাস কিন্তু আপনারা এই ইউটিউব চ্যানেল বিডি নার্সিং সলিউশনে পেতেই থাকবেন। সো আমরা শুরু করে দেই। মার্চের যে লাইসেন্স পরীক্ষা সেটা আমরা ব্যাখ্যা সহ আজকে শিখব। দেখেন আমার 1 নাম্বার কি বলছে। 1 নম্বরে বলছে দ্য নার্স কেয়ারিং ফর এ পেশেন্ট হু বিগেন্স টু এক্সপিরিয়েন্স সিজার, অর্থাৎ যার খিঁচুনি হচ্ছে, সিজার অ্যাক্টিভিটি, ঠিক আছে, অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল সিগন্যাল যখন ব্রেন থেকে পাঠানো হবে তখন আমরা সেটাকে বলবো অ্যাবনর্মাল সিজার অ্যাক্টিভিটি, ঠিক আছে। হোয়াইল ইন বেড, সে কোথায় আছে? বেডে আছে। হুইচ অ্যাকশন উড দ্য নার্স টেক, এখন আপনি একজন নার্স হিসেবে কোন ধরনের অ্যাকশন বা আপনি কি করবেন, ঠিক আছে। সো দেখেন প্রথমে বলা আছে লুজনিং রেস্ট্রিকটিভ ক্লথিং, অর্থাৎ তার যে টাইট যেসব সে পরে আছে জামা কাপড় সেইগুলো লুজ করে দিতে হবে, এটা হলো ট্রু। এবার 3 নাম্বার দেখেন রিমুভিং দ্য পিলো অ্যান্ড রেজিং প্যাডেড সাইড রেলস। প্যাডেড সাইড রেলস বলতে আমার বেডের 2 সাইডে যে সাইড রেইল আছে সেই 2টা আমি তুলে দিব যেন পেশেন্ট না পড়ে যায়, যেহেতু খিঁচুনি হচ্ছে সেটা, ঠিক আছে। এরপর বলছে পজিশনিং দ্য ক্লায়েন্ট টু দ্য সাইড, এক সাইডে পজিশন করব, ইফ পসিবল উইথ দ্য হেড ফ্লেক্সড ফরওয়ার্ড, আমার হেডটা একটু ফ্লেক্স থাকবে, কোথায়? ফরওয়ার্ড, সামনের দিকে, ঠিক আছে। এটা হলো আমার চলে গেল 1 নম্বরের অ্যান্সার। এখন নোটটা দেখেন, এখানে নোটে দেয়া আছে কি, আমরা কিন্তু বইটাই এভাবে সাজাইছি প্রত্যেকটা, এটা ফ্লোরেন্স বই থেকে নেয়া এমসিকিউগুলা। সো দেখেন নার্সিং ম্যানেজমেন্ট কি হতে পারে, নার্সিং ম্যানেজমেন্ট কি হতে পারে সিজার অ্যাক্টিভিটির কারণে। দেখেন প্রথমে বলা আছে কিপ দ্য পেশেন্ট ইন সাইড লাইং পজিশন, আমি ডান পাশে বা বাম পাশে সাইড লাইন কাট করে শোয়াই দেব। মেন্টাল স্ট্যাটাসটা আমি অ্যাসেস করব, ভাইটাল সাইনগুলো চেক করব, হাইড্রেশন স্ট্যাটাসটা আমি মনিটর করব, অর্থাৎ ডিহাইড্রেশন যাতে না হয় আমি সেটা দেখব। অ্যাডমিনিস্টার আমি কি দিব? অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল একই জিনিস, অর বেনজোডায়াজিপিন অ্যাজ প্রেসক্রাইব, ঠিক আছে। এনশিওর পেশেন্ট সেফটি, ওই যে সাইড প্যাড রিলস তুলে দিলাম সাইড দিয়ে যাতে পড়ে না যায়, এটা। সো আমাদের এই 1 নাম্বার কিন্তু এখানে শেষ হয়ে গেল। এখন মেটফর্মিনের মেজর সাইড ইফেক্ট। মেটফর্মিন কিসের জন্য ইউজ করা হয়? ডায়াবেটিক্সের জন্য, ঠিক আছে। সো ওইটা ইউজ করার সাইড ইফেক্ট কি কি আছে? প্রথমে আছে ডিক্রিজ অ্যাপিটেট, তার কি ক্ষুধার প্রতি ক্রেভিংটা কমে যাবে, ঠিক আছে, ক্ষুধাহীনতা এটা। তারপরে নবসিয়া হবে এবং ডায়রিয়া হবে, ঠিক আছে। এই কয়টা হলো আপনার সাইড ইফেক্ট, এবং আদার্স আরও সাইড ইফেক্ট আছে, আমরা সেগুলাও দেখব। আর প্রত্যেকটা আমরা ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করব, শুধু একটা জানলেই হবে না, প্রত্যেকটা দেখেন। আদার সাইড ইফেক্টের মধ্যে আছে অ্যাবডোমিনাল অর স্টমাক ডিসকমফোর্ট, ঠিক আছে, অ্যাবডোমিনাল অর স্টমাক ডিসকমফোর্ট হবে। তারপরে কি আছে? তারপরে আছে কফ, হর্সনেস, ডিক্রিজ অ্যাপিটাইট যেটা অপশনে ছিল, তারপরে ফাস্ট অ্যান্ড শ্যালো ব্রিদিং হবে, ফিভার্স অ্যান্ড চিলস, তারপরে জেনারেল ফিলিং অফ ডিসকমফোর্ট ফিল করবে, তারপর মাসল পেইন বা ক্র্যাম্পিং আর স্লিপলেসনেস, অর্থাৎ তার ঘুম হবে না, ঠিক আছে। সো এই হলো আমার চলে গেল 2টা ব্যাখ্যা সহ, আমরা প্রত্যেকটা ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করব। এখন দেখেন ফাংশনস অফ অ্যান্টিবডির ফাংশন কি কি আছে দেখেন। প্রথমে আছে হেল্পস টু নিউট্রালাইজ অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করবে। তারপর এনহ্যান্স ফ্যাগোসাইটোসিস, যেটা কি জীবাণু ধ্বংস করার একটা প্রসেস, যেটা কিন্তু ডাব্লিউবিসি মেইনলি করে থাকে। এরপরে দেখেন ডি নাম্বারে প্রোভাইড ফেটাল অ্যান্ড নিউবর্ন ইমিউনিটি, ফেটাল এবং নিউবর্নকে কি ইমিউনিটি প্রদান করে। এই 3টা হলো আপনার ট্রু। এবং নিচে আমরা আরও কিছু ফাংশন দেখব, অ্যান্টিবডির কি ফাংশন আছে দেখেন।
বাইন্ডস উইথ প্যাথোজেন। প্যাথোজেন অর্থাৎ প্যাথোজেনস আর মাইক্রো অর্গানিজমস হুইচ ক্যান কজ ডিজিজ, অর্থাৎ প্যাথোজেন সেই মাইক্রো অর্গানিজমগুলা যেগুলো ডিজিজ কজ করতে পারে, ঠিক আছে, ডিজিজ অন্য রোগ সংক্রমণ করে, সেগুলো হচ্ছে প্যাথোজেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, যাই হোক। আচ্ছা, সেটার সাথে বাইন্ড করে এবং এটাকে ধ্বংস করে অ্যান্টিবডি। এরপরে অ্যাক্টিভেট দ্য ইমিউন সিস্টেম ইন কেস অফ ব্যাকটেরিয়াল প্যাথোজেন্স। ইমিউন সিস্টেম বা আপনার ইমিউন যে সিস্টেম আছে সেটাকে অ্যাক্টিভ করে। ডাইরেক্টলি অ্যাটাক ভাইরাল প্যাথোজেন্স, অ্যাসিস্ট ইন ফ্যাগোসাইটোসিস, যে জীবাণু এনগাল্প করে ফেলে, গিলে ফেলে, ডাব্লিউবিসি পার্ট, সেটা কাজ। অ্যান্টিবডি প্রোভাইড, প্রদান করে কি, লং টার্ম প্রোটেকশন অ্যাগেইনস্ট প্যাথোজেন, এটা দীর্ঘদিনের জন্য প্যাথোজেন থেকে আমাদের প্রোটেক্ট করে, বিকজ ইট পারসিস্ট ফর ইয়ার্স আফটার দ্য প্রেজেন্স অফ অ্যান্টিজেন, অর্থাৎ এইটা অ্যান্টিজেনের প্রেজেন্সের অনেক বছর পরেও কিন্তু আমাদের বডিতে প্রেজেন্ট থাকে। সো এই তিনটা আমার চলে গেল। এরপরে বোনস অফ আপার লিম্বস আর, 4 নাম্বারটা আমরা দেখব। আচ্ছা, আপার লিম্বে কি কি বোন আছে, ঠিক আছে, আপার লিম্বে আছে আপনার রেডিয়াস, স্কাপুলা এবং হিউমারাস, ঠিক আছে। সো এটা আর তেমন কিছু না যে আমার কোন কোন বোনগুলো আছে আপার লিম্বে, আরও কিছু আপার লিম্বের এক্সাম্পল দেওয়া আছে বোনের, দেখেন, যেমন কার্পাল বোন, মেটাকার্পাল, আলনা, স্কাপুলা, এই কয়টা, ঠিক আছে। এখন আমরা দেখব 5 নাম্বার, রেনাল ফাংশন টেস্ট। রেনাল ফাংশন টেস্টটা দেখেন, প্রথমে বলছে রেনাল ফাংশন টেস্ট এভালুয়েশন, অর্থাৎ আপনি কিডনি ফাংশন টেস্ট করবেন কোন কোন আপনার ইনভেস্টিগেশনের মাধ্যমে বা কোন ডায়াগনস্টিক টেস্ট আছে, যেমন দেখেন ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, সেরাম অ্যালবুমিন, সেরাম ক্রিয়েটিনিন, এবং এটা কিন্তু মোস্ট করা হয় সবচেয়ে বেশি, এবং সেরাম ইলেকট্রোলাইট। আদার্স কি আছে, আদার্স কিছু আছে যেমন ডিপিস্টিক ইউরিন টেস্ট, একটা হচ্ছে এস্টিমেটেড জিএফআর, যেটা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এবং এটা প্রত্যেক মিনিটে হচ্ছে 125 ml, ঠিক আছে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট প্রতি মিনিটে 125 ml। সো এটা হচ্ছে আপনার চলে গেল 5 নাম্বার। এখন 6 নাম্বার দেখেন, 6 নাম্বারে কি দেওয়া আছে, 6 নম্বরে দেখেন মাসকুলার লেয়ার অফ দ্য হার্ট। হার্টের যে আমাদের লেয়ার আছে কি কি আছে দেখেন, এখানে হচ্ছে লাস্টে কার্ডিয়াম যেগুলো থাকবে সেগুলো ট্রু, এগুলো আমরা জানি, এটা সহজ একটা এমসিকিউ। সো এখানে আপনার লাস্টে কার্ডিয়াম বলতে আমরা হার্ট বুঝি, লাস্টে দেখেন ইন্ডোকার্ডিয়াম আছে এখানে, আর পেরিকার্ডিয়াম আছে। আর আমরা মূলত জানি যে 3টা লেয়ার আছে মাসকুলার লেয়ার, পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে। সো এই 3টা আমার চলে গেল। এখন আমরা 7 নাম্বারটা দেখি, 7 নাম্বারে কি বলতেছে। আচ্ছা, 7 নম্বরে দেখেন, দ্য নার্স ইজ প্রিপেয়ারিং টু অ্যাডমিনিস্টার আই ড্রপ। একজন নার্স সে কী করবে, আই ড্রপ দিবে পেশেন্টকে, এই জন্য প্রস্তুত হচ্ছে। এবার ক্যাটারাক্ট সার্জারি, ঠিক আছে, ক্যাটারাক্ট সার্জারির জন্য প্রস্তুত করতেছে। হোয়াট নার্সিং অ্যাকশন উড দ্য নার্স টেক টু অ্যাডমিনিস্টার আই ড্রপ, অর্থাৎ চোখের যে ড্রপ দিবেন সেটা দেওয়ার ক্ষেত্রে একজন নার্স হিসেবে আপনি কি কি করবেন। প্রথমে হ্যান্ড ওয়াশিং, এটা তো করাই লাগবে, হ্যান্ড ওয়াশিংয়ের ক্ষেত্রে আপনার ট্রু। এবং এরপরে দেখেন কি বলতেছে, প্লেস দ্য ড্রপ ইন দ্য কনজাংটিভাল স্যাক, অর্থাৎ আমি চোখটা নিচের দিকে একটু টান দিব না, টান দিয়ে তারপর কনজাংটিভাল যে স্যাক আছে তার মধ্যেই তো আমি দিব, তাই না। সো ওইটাই বলতেছে। এরপরে বলতেছে পুল দ্য লোয়ার লিড ডাউন অ্যাগেইনস্ট দ্য চিক, অর্থাৎ আমার গালের অ্যাগেইনস্টে আমার গালটা ধরে নিচের দিকে আমি টান দিব না, নাহলে আমার চোখটা নিচের দিকে কিভাবে আসবে, নাহলে ড্রপটা তো পড়ে যাবে, তাই না। সো আমার এই প্রথম 3টা হচ্ছে ট্রু। এখন দেখেন নোটে কি দেয়া আছে, নোটে দেয়া আছে, নোটে আপনার দেয়া আছে যে অ্যাপ্লিকেশন অফ আই ড্রপ আপনি কিভাবে দিবেন। প্রথমে হচ্ছে হ্যান্ড ওয়াশিং, দেখেন, তারপরে শেক অ্যান্ড রোল দ্য বোটল জেন্টলি টু মিক্স দ্য কন্টেন্টস ওয়েল, অর্থাৎ আপনি চোখে ড্রপ দেওয়ার আগে যে বোতলটা আছে, যে সলিউশনটা আছে, ওটা একটু ঝাঁকাই নেবেন বা রোল করে নেবেন, ঠিক আছে, গোল গোল ঘুরাই নেবেন যাতে আপনার ভিতরে সব কিছু সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তারপর রিমুভ দ্য ক্যাপ অফ দ্য বোতলের যে ক্যাপটা আছে সেটা বের করবেন। টিল্ট ইয়োর হেড স্লাইটলি ব্যাকওয়ার্ডস, টিল্ট মানে বাঁকানো, আপনার মাথাটা কিন্তু একটু পিছনের দিকে বাঁকাবেন, ঠিক আছে, ব্যাকওয়ার্ড। দেখেন পিছনের দিকে যদি না বাঁকান তাহলে কিন্তু হবে না, তাই না। সো এটাই বলতেছে যে আপনি পিছনের দিকে বাঁকাবেন এবং
তারপরে তাকাবেন যে লুক আপ, ঠিক আছে। তারপরে কি বলছে, ইউজিং দ্য ইন্ডেক্স ফিঙ্গার অফ ইউর ফ্রি হ্যান্ড। ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে আমার ইন্ডেক্স ফিঙ্গার, ঠিক আছে। এই যে বৃদ্ধাঙ্গুলির পরেরটা ইন্ডেক্স ফিঙ্গার। বলছে ফ্রি হ্যান্ড জেন্টলি পুল দ্য লোয়ার আইলিড টু ফর্ম এ পাউচ। ওই যে ওইটাই বলছে, লোয়ার আইলিডটা আপনি একটু নিচের দিকে নেবেন, তারপরে হচ্ছে দিবেন এটা। এরপরে দেখেন ইনভেসিভ প্রসিডিওর, ঠিক আছে। আচ্ছা, ইনভেসিভ প্রসিডিওর দেখেন, প্রথমে আপনার বুঝতে হবে যে ইনভেসিভ প্রসিডিওর কোনটা, তারপরে হচ্ছে আমরা এমসিকিউটা তারপরে দেখব। আমরা আগে দেখি যে ইনভেসিভ প্রসিডিওর কোনটা। দেখেন, এ মেডিকেল প্রসিডিওর দ্যাট ইনভেডস বা এন্টার করে দ্য বডি ইউজিং কাটিং অর পাংচারিং দ্য স্কিন অর ইনসার্টিং ইনস্ট্রুমেন্ট ইন দ্য বডি। অর্থাৎ ইনভেসিভ প্রসিডিওর সেইগুলা যেগুলোতে আপনার স্কিনটা কাটা লাগবে এবং পাংচার করা লাগবে আপনার স্কিনটা, এবং আপনার বডির মধ্যে কোনো ইনস্ট্রুমেন্ট বা একটা কিছু প্রবেশ করবে সেইটা, ঠিক আছে। তো এইটা আমি বুঝলাম যে ইনভেসিভ প্রসিডিওর কি। এখন ইনভেসিভ প্রসিডিওর এখানে অপশনে কি বলছে দেখেন, সেন্ট্রাল ভেনাস প্রেশার, ঠিক আছে। এটা হচ্ছে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন। আর বাকিগুলা দেখেন আপনার স্কিন কিন্তু ভেদ করতেছে না। দেখেন এই যে বাকিগুলো আছে, ইসিজি করার সময় কি আমার স্কিন কাটা লাগতেছে, কিছু প্রবেশ করাচ্ছি না। চেস্ট এক্সরে করার সময় কিন্তু আমি কিছু করতেছি না। এক্সারসাইজ, স্ট্রেস টেস্ট। সো এইগুলার ক্ষেত্রে আমার স্কিনটা ইনটেক্ট থাকতেছে এবং আমার বডির মধ্যে কোনো ইনস্ট্রুমেন্ট প্রবেশ করতেছে না। সো এইগুলা হচ্ছে আমার ইনভেসিভ প্রসিডিওরের মধ্যে পড়বে, ঠিক আছে। এখন 9 নম্বরে দেখি যে সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন বলতে কি বোঝাচ্ছে দেখেন, আমি আগে ডেফিনিশনটা পড়ে আসি, তারপরে আমরা এটা দেখব নোটে কি আছে। দেখেন, নোটে বলতেছে স্ক্রিনিং টু আইডেন্টিফাই ডিজিজ ইন দ্য আর্লিয়েস্ট স্টেজ। অর্থাৎ আমি আগেই আর্লি স্টেজে ডিজিজটা আইডেন্টিফাই করব বিফোর অনসেট অফ সাইন সিমটম। অর্থাৎ আমার সাইন সিমটম দেখা দেওয়ার পূর্বেই আমি ডিজিজটা আইডেন্টিফাই করব। যেমন দেখেন বলছে সাচ অ্যাজ ম্যামোগ্রাফি, যেটা ব্রেস্ট ক্যান্সার বা টিউমারের ক্ষেত্রে আপনি ব্যবহার করেন টেস্টটা, এবং রেগুলার ব্লাড প্রেশার টেস্টিং, ঠিক আছে, যে হাইপার টেনশন আছে কিনা সেটা। এটা হচ্ছে আমি মানে কি বলবো, এটা হচ্ছে নিয়মিত মনিটর করা, যে কিছু হয় নাই আপনি নিয়মিত চেক করতেছেন, ঠিক আছে। এখন দেখেন এর মধ্যে কি কি আছে। সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে দেখেন আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট আমরা পড়লাম, এবং স্ক্রিনিং টেস্ট আমরা ডেফিনেশনের মধ্যেই কিন্তু এইগুলা পড়ে ফেললাম, তাই না। সো এইখানে আমার এটা চলে গেল সেকেন্ডারি প্রিভেনশন। এখন ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন, আপনি কারোর সাথে ইফেক্টিভলি অর্থাৎ সুন্দরভাবে কমিউনিকেট করতে পারতেছেন না, তার কারণটা কি, ঠিক আছে। তার কারণ হতে পারে, দেখেন প্রথমে আছে অ্যাংজাইটি, তারপরে ফিয়ার অফ ফলিং, যে পারবো না এরকম কিছু একটা চিন্তা ভাবনা, ওভার কনফিডেন্স, এবং আছে আনউইলিং টু চেঞ্জ। এই 4টা কারণ সে চেঞ্জ করবে না। এবং আদার্স ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন দেখেন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যেমন আপনি বাংলা পারতেছেন, আরেকজনের সাথে কমিউনিকেশন করতেছেন, সে আবার বাংলা বোঝে না, সে বোঝে ইংরেজি, তাহলে এটা হয়ে গেল ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। সাইকোলজিক্যাল ব্যারিয়ার, তার চিন্তাভাবনা আপনার চিন্তাভাবনা মিলবে না। ইমোশনাল ব্যারিয়ার, ফিজিক্যাল ব্যারিয়ার, কালচারাল ব্যারিয়ার, কিছু কালচারাল ফ্যাক্টর আছে যে কারণে কমিউনিকেশন আপনি ঠিকঠাক করতে পারবেন না, যে আপনার কালচার আলাদা আর তার কালচার আলাদা, এরকম হলে হবে না। সো এই হলো আমার ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন। এখন নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এটা রিসার্চ থেকে আসছে প্রশ্নটা। নন প্রবাবিলিটি স্যাম্পলিং, এখানে নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ে দেখেন প্রথমে হচ্ছে টাইপগুলা কি আছে। হ্যাঁ, নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে জাস্ট টাইপগুলা পড়লেই হবে। এর মধ্যে আছে কোটা স্যাম্পলিং, কনভিনিয়েন্ট স্যাম্পলিং, আরেকটা হচ্ছে স্নোবল স্যাম্পলিং, এই 3টা, এবং আদার্স আরেকটা বাদ পড়ছে, সেটাকে বলা হয় হচ্ছে জাজমেন্ট, পারপোজিভ অর ডেলিবারেট স্যাম্পলিং, ঠিক আছে। জাস্ট স্যাম্পলিংয়ের টাইপগুলো এখানে আসছে, এখানে বোঝানোর তেমন কিছু নাই যে এটা ওটা, সো জাস্ট এটা দেখলেই হবে। এরপরে 12 নাম্বারটা দেখেন আপনারা কি আছে, মোস্ট কমন কজেস অফ নিউট্রিশনাল অ্যানিমিয়া।
নিউট্রিশনাল যে অ্যানিমিয়াটা হচ্ছে এটার কারণ কি কি আছে, ঠিক আছে। নিউট্রিশনাল অ্যানিমিয়ার কারণটা কি কি আমরা প্রথমে হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়ার ডেফিনিশনটা দেখব, তারপরে হচ্ছে আমরা অপশনগুলো দেখব। নিউট্রিশনাল অ্যানিমিয়া রেফার্স টু অ্যানিমিয়া দ্যাট ক্যান ডাইরেক্টলি অ্যাট্রিবিউটেড অর নিউট্রিশনাল ডিসঅর্ডার্স অর ডেফিসিয়েন্সি, অর্থাৎ আমার বডিতে কোনো নিউট্রিশন বা কোনো এলিমেন্টের ডেফিসিয়েন্সির কারণে যেটা হবে সেটা হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়া। যেমন আয়রনের অভাবে, আয়ন বলা হয়, আয়নের অভাবে কোনটা হয়, আয়ন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এবং এটা কিন্তু মোস্ট কমন, ঠিক আছে, যে লেখা আছে। সো আমার দেখেন অপশনে ছিল কি কি, প্রথমে আছে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এবং আয়ন ডেফিসিয়েন্সি। এই তিনটা হলো আমার ট্রু নিউট্রিশনাল অ্যানিমিয়া। আমার বডিতে কোনো একটা নিউট্রিশনের কোনো এলিমেন্টের ঘাটতি বা অভাবের কারণে যেটা হচ্ছে সেটাই হচ্ছে আপনার নিউট্রিশনাল অ্যানিমিয়া, ঠিক আছে। এখন 13 নাম্বারটা আমরা একটু দেখি কি বলা আছে। বলছে এ পেশেন্ট হু হ্যাজ ডায়রিয়া ফর দ্য পাস্ট 4 days, অর্থাৎ একজন পেশেন্ট তার গত 4 দিন থেকে ডায়রিয়া। ওয়েন অ্যাসেসিং এ পেশেন্ট ফর নার্স হু গেট ফলোয়িং, অর্থাৎ আপনাকে মূলত এখানে একটু পেঁচাই দিছে যে একজনের গত 4 দিন থেকে ডায়রিয়া, আপনি একজন নার্স হিসেবে তাকে টেস্ট করে কি কি দেখতে পাবেন সেটা। প্রথমে দেখবেন হাইপোটেনশন পাবেন, অর্থাৎ তার ব্লাড প্রেশারটা কমে যাবে, উইক হয়ে যাবে যেহেতু 4 দিন ধরে তার ডায়রিয়া, এবং পোর স্কিন টার্গার, তার স্কিনটা পোর স্কিন টার্গার হচ্ছে মানে ঝুলে যাবে এক কথায় এরকম, ঠিক আছে। স্কিন যে ইলাস্টিসিটি সেটা নষ্ট হয়ে যাবে। আদার সাইন সিমটমের মধ্যে দেখেন আরও কি কি আপনি দেখতে পাবেন, যেমন দেখেন ডিহাইড্রেশন আছে, ফিভার আছে, নওশিয়া আছে, ব্লাডি স্টুল, অর্থাৎ স্টুলের মধ্যে কিন্তু ব্লাডও পাইতে পারেন যদি 4-5 দিন থেকে ডায়রিয়া থাকে, এবং ওয়েট লস, ওজন পর্যন্ত কমে যেতে পারে দীর্ঘদিন যদি ডায়রিয়া থাকে সেক্ষেত্রে। এখন পার্টস অফ কোয়েশ্চেনারি দেখেন, এটা রিসার্চ থেকে আসছে। প্রথমে আমার কোয়েশ্চেনারিটা কি সেটা জানতে হবে। দেখেন কি বলে, এ কোয়েশ্চেনারি ইজ এ লিস্ট অফ কোয়েশ্চেন। আমার একটা কোয়েশ্চেন, মনে করেন যে আমি বললাম যে তুমি ডায়রিয়া সম্পর্কে লিখে আনো, তাহলে কোয়েশ্চেনের একটা পার্ট থাকবে না যে ডায়রিয়ার ডেফিনিশন, তারপরে ডায়রিয়ার ক্লিনিক্যাল ফিচার, ডায়রিয়ার কজ, ডায়রিয়ার ম্যানেজমেন্ট, মনে করেন এই 5টাই প্রশ্ন। তাহলে এই কোয়েশ্চেনার ইজ এ লিস্ট অফ কোয়েশ্চেন, মনে করেন ওই 5টা কোয়েশ্চেনের লিস্ট, আমি এক্সাম্পল দিলাম। অর আইটেম ইউজ টু বি গ্যাদার ডাটা, আমার ডাটা কালেকশন করার জন্য ফ্রম রেসপন্ডেন্ট, অর্থাৎ পেশেন্টের কাছ থেকে আমি ডাটা কালেক্ট করব অ্যাবাউট দেয়ার অ্যাটিটিউড, এক্সপিরিয়েন্স আর অপিনিয়ন, ওর ডিজিজ সম্পর্কে পেশেন্টের এক্সপিরিয়েন্স কি, যেমন ডায়রিয়া হলে পেটে ব্যথা হচ্ছে, ঠিক আছে, মানে হেডাকও হতে পারে, আপনার ওয়েট লস দেখলাম আমরা, এগুলা যে ডাটা কালেক্ট করব। তারপরে কি বলতেছে দেখেন, এ কোয়েশ্চেনারি ইজ কম্পোজড অফ সেভারেল পার্টস, কোয়েশ্চেনারির কিছু কিছু পার্ট আছে, যেমন তার মধ্যে কি আছে, কভার পেজ আছে, ইন্ট্রোডাকশন আছে এবং কোয়েশ্চেন সেকশন আছে, ঠিক আছে। এখন আমরা দেখব যে পার্টস অফ কোয়েশ্চেনারির মধ্যে কি কি আছে। একটা টাইটেল তো অবশ্যই থাকতে হবে, যেমন আপনি ডায়রিয়া নিয়ে কাজ করতেছেন, ডায়রিয়াটা সুন্দর মতো টাইটেল দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে দ্য কোয়েশ্চেন, প্রশ্ন তো থাকবেই, এবং ইনস্ট্রাকশন, ওখানে ইনস্ট্রাকশনও থাকবে, ঠিক আছে। সো এইগুলো আমার চলে গেল পার্টস অফ কোয়েশ্চেনারি। এরপরে দেখেন বিহেভিয়ার, লিডারশিপ থেকে আসছে। লিডারশিপ থেকে আসছে, দেখেন কি বলছে, দ্য ডেমোক্রেটিক লিডারশিপ ইজ ক্যারেক্টারাইজড বাই ফলোয়িং বিহেভিয়ার, অর্থাৎ গণতান্ত্রিক ডেমোক্রেটিক লিডারশিপটা হচ্ছে আপনার গণতান্ত্রিক বা জনগণের মতামত নিয়ে যে লিডার, সবার হচ্ছে মতামত নিয়ে যে চালায় সেটা হচ্ছে ডেমোক্রেটিক। ডেমোক্রেটিকে কি দেখেন, প্রথমে আছে লেস কন্ট্রোল টু ফলোয়ার্স, অর্থাৎ আপনাকে যারা ফলো করে বা আপনি যে লিডার, আপনাকে যারা মানে তাদের উপর কিন্তু আপনার কম কন্ট্রোল থাকবে। এরপরে আছে ডিসপার্স ডিসিশন থ্রু আউট দ্য গ্রুপ, ডিসপার্স মানে হচ্ছে ছড়িয়ে দেয়া, ঠিক আছে, থ্রু আউট দ্য গ্রুপ, এটা এই আপনি সব ডিসিশনগুলা কিন্তু পুরা গ্রুপের মধ্যে ছড়াই দিবেন সেটা। ক্রিটিসিজম ইজ কনস্ট্রাকটিভ, অর্থাৎ সমালোচনা গঠনমূলক, ঠিক আছে, সমালোচনা করা যাবে যে না তোমার এটা হচ্ছে না, তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো, এটা গঠনমূলক, গণতান্ত্রিক। এখন আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি ডেমোক্রেটিক লিডারশিপের ক্ষেত্রে। দেখেন
এখানে বলতেছে টিম প্লে অ্যান্ড কোলাবোরেশনে, টিম প্লে থাকবে এবং সবাই সহযোগিতা করবে। ক্রিয়েটিভিটি থাকবে, ফ্লেক্সিবিলিটি, ফেয়ারনেস, ঠিক আছে, এমপ্লয় এঙ্গেজমেন্ট এবং স্যাটিসফ্যাকশন এবং হাই প্রোডাক্টিভিটি, অর্থাৎ যে আউটকামটা আছে সেটা কিন্তু অবশ্যই এক্ষেত্রে হাই হবে, কারণ সবার মতামত নিয়ে যেহেতু এটা করা হচ্ছে, গণতান্ত্রিক যেটা সেটা। এখন আমরা দেখি হচ্ছে 16 নম্বরে কি আছে, পারপাস অফ ট্রাকিওস্টমি কেয়ার। ট্রাকিওস্টমি আমি যে কেয়ার দিলাম সেটার কারণটা কি দেখেন। প্রথমে হচ্ছে মেইনটেন এয়ারওয়ে প্যাটেন্সি, আমি একটা ক্লিন এয়ারওয়ে মেইনটেন করব সেইটার জন্য, ঠিক আছে। প্রমোট ক্লিনলিনেস এবং প্রিভেন্ট ইনফেকশন, আমি এই কারণগুলোর জন্য ট্রাকিওস্টমি কেয়ারটা দিব, ঠিক আছে। এরপরে দেখেন আদার্স পারপোজ, ট্রাকিওস্টমি আরও কিছু পারপোজ দেখেন, টু মেইনটেন এয়ারওয়ে প্যাটেন্সি বাই রিমুভিং মিউকাস অ্যান্ড এনক্রাস্টেড সিক্রেশন, ঠিক আছে। মিউকাস এবং আদার যে সিক্রেশন আছে সেগুলো আমি রিমুভ করব। তারপর দেখেন টু মেইনটেন ক্লিনলিনেস, যেটা আমরা পড়লাম, অ্যান্ড প্রিভেন্ট ইনফেকশন অ্যাট দ্য ট্রাকিওস্টমি সাইট, আমার ট্রাকিওস্টমি সাইটে যেন কোনো ইনফেকশন না হয় সেটার জন্য প্রমোট কমফোর্ট প্রদান করার জন্য, এবং প্রিভেন্ট ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ট্রাকিওস্টমি টিউবটা যেন ওই জায়গা থেকে সরে না যায়, ডিসপ্লেস না হয়ে যায়, সেজন্য কিন্তু আমরা ট্রাকিওস্টমি কেয়ারটা দিব। এরপর দেখেন পারপোজ অফ অ্যাপ্লিকেশন অফ হিট অ্যাপ্লিকেশন দিব কি কি কারণের জন্য, ঠিক আছে। দেখেন 17 নাম্বার বলা আছে, প্রথমে আছে প্রমোট ভ্যাজো ডাইলেশন, অর্থাৎ আমার যে ভেসেল আছে সেটা যেন ডাইলেট হয়ে যায়। মনে করেন এক জায়গায় আপনার কি বলবো ব্যথা হচ্ছে, অর্থাৎ মনে করেন পড়ে গেছে, তাহলে দেখবেন কি একটু ডলে না, একটু ভালো মতো ডলে দেয় না, তাহলে কি হয় একটু দেখবেন যে একটু ভালো লাগে সেটা। তো দেখেন ওখানে আমি মনে করেন হিট দিলাম, হাত দিয়ে ডললাম, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম আপনাদের। সো এখানে ভেসেলটা ডাইলেট হয়ে যাবে, হ্যাঁ, এবং রিডিউস কনজেশন, এই কনজেশনটা কমে যাবে এবং রিল্যাক্স অ্যান্ড কমফোর্ট ফিল করবে, ঠিক আছে। এই হলো আমার হিট অ্যাপ্লিকেশনের পারপাস। এবং এখানে আরও কি দেওয়া আছে দেখেন, এখানে হচ্ছে বলা আছে হিট কি জিনিস সেটা দেওয়া আছে। দেখেন হিট ইজ দ্য ফর্ম অফ এনার্জি ট্রান্সফার বিটুইন টু সাবস্ট্যান্স, ওই যে যেটা বললাম দুইটা সাবস্ট্যান্সের মধ্যে হচ্ছে এটা আদান প্রদান ট্রান্সফার হবে অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার। যেমন আমি যদি এখানে দেখাই, মনে করেন এটা হচ্ছে স্ক্রিন আমার, আমি যদি ধরে নিলাম এখানে একজনের স্কিন, মনে করেন একজন মানুষের পা, আমি যদি এখানে ঘষতে থাকি তাহলে আমার ট্রান্সফার হচ্ছে আমার হাতের মধ্যে আর ওই মানুষটার পায়ের মধ্যে, তাই না। সো দুইটা সাবস্ট্যান্স থাকা লাগবে। এবং হিট ট্রান্সফারের তিনটা হচ্ছে আপনার আছে টাইপ আছে। দেখেন দেয়ার আর 3 টাইপস অফ হিট এনার্জি ট্রান্সফার, তিনটা টাইপ আছে হিট এনার্জি ট্রান্সফার হওয়ার জন্য, সেটা হচ্ছে কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। এই তিনটা ওয়েতে কিন্তু আপনার হিট ট্রান্সফার হয়। এখন দেখেন 18 নাম্বারটা কিন্তু বেশ বড়সড় একটা প্রশ্ন আসছে। দেখেন বলছে এ নার্স ইজ কেয়ারিং এ পেশেন্ট উইথ হার্ট ফেইলার, সে কিন্তু হার্ট ফেইলারের একজন পেশেন্ট। দ্য পেশেন্ট সাডেনলি ডেভেলপ এক্সট্রিম ডিসপনিয়া, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে, ঠিক আছে। ট্যাকিকার্ডিয়া কি জিনিস, যখন আমরা দেখব পালস রেট 100 বা তার চেয়ে উপরে চলে গেছে তখন সেটাকে আমরা বলবো ট্যাকিকার্ডিয়া। লাং ক্র্যাকলস, অর্থাৎ অ্যাবনর্মাল লাং সাউন্ড যেটা, সেটা আমরা দেখতে পাইলাম। দ্য প্রায়োরিটি ইন্টারভেনশন শুড ইমপ্লিমেন্ট দোজ পেশেন্ট, অর্থাৎ এখন আপনি কি করবেন সেইটা, একজন নার্স হিসেবে আপনি কি করবেন এই পেশেন্টের সাথে। দেখেন প্রথমে বলা আছে অ্যাডমিনিস্টার অক্সিজেন দিবেন, তারপরে ফলিস ক্যাথেটার দিবেন, ইনসার্ট করবেন, প্রবেশ করাবেন। এরপর দেখেন ট্রান্সপোর্টিং দ্য পেশেন্ট টু করোনারি কেয়ার ইউনিট, অর্থাৎ সিসিইউতে পেশেন্টকে পাঠাতে হবে ইমিডিয়েটলি, এবং অ্যাডমিনিস্টারিং ফ্রুসিমাইড, অর্থাৎ ফ্রুসিমাইড দেব হচ্ছে বডিতে কিন্তু আপনার পানি জমে যেতে পারে পেশেন্টের, সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্রুসিমাইডটা দিয়ে থাকি। এখন এটা আপনার যেহেতু হার্ট ফেইলারের একটা পেশেন্ট, আমরা ম্যানেজমেন্টটা একটু সুন্দর মতো পড়ে ফেলি যে কি আছে। পেশেন্টকে কোন পজিশনে রাখবেন, রাইট ল্যাটারাল, মনিটর করবেন কি ভাইটাল সাইন এবং অক্সিজেন স্যাচুরেশন। তারপরে অ্যাসেস রেসপিরেটরি স্ট্যাটাস অ্যান্ড অসকালটেড লাং সাউন্ড অ্যাটলিস্ট 4 আওয়ার, অর্থাৎ আপনি তার রেসপিরেটরি রেটটা বারবার মনিটর করবেন, এবং অসকালটেড অর্থাৎ আপনি স্টেথোস্কোপ দিয়ে তার লাংসের উপরে রেখে
স্টেথোস্কোপের ডায়াফ্রামটা আপনি তার লাংসের উপরে রেখে তার লাংসের সাউন্ড শুনবেন কত 4 ঘন্টা পর পর। তারপরে অ্যাডমিনিস্টার সাপ্লিমেন্ট অক্সিজেন অ্যাজ পার নিডেড, যেমন নেজাল প্রিয়ংয়ের সাহায্যে 3 লিটার পার মিনিট দিবেন। ফেস মাস্ক অক্সিজেন দিয়ে যদি দেন 5 থেকে 8 লিটার পার মিনিট এই ফ্লো রেটে আপনি অক্সিজেন দিবেন। তারপরে এখানে কার্ডিয়াক আউটপুট ইমপ্রুভ করবেন, ঠিক আছে, এখানে একটু বানানটা মিস্টেক আছে, এখানে একটা পি হবে। কার্ডিয়াক আউটপুট ইমপ্রুভ করবেন। তারপরে রিস্টোরিং ফ্লুইড ভলিউম ব্যালেন্স, আপনি ফ্লুইড ব্যালেন্সটা মেনটেন করবেন। সো এইগুলা হলো আমার জেনারেল ম্যানেজমেন্ট চলে গেল হার্ট ফেইলারের ক্ষেত্রে, এবং এটা সবটা কিন্তু ফ্লোরেন্স থেকে নেওয়া হয়েছে, এবং আপনারা বইটা অর্ডার করতে পারবেন বিডি নার্সিং সলিউশন ফেসবুক পেজ থেকে, বা আমাদের দোকানের নাম্বারেও কল করতে পারেন 01610029278, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও আপনারা কিন্তু বইটা নিতে পারবেন। সো দেখেন 19 নাম্বারে কি বলে। 19 নাম্বারে বলতেছে হুইচ ইন্টারভেনশন আর অ্যাপ্রোপ্রিয়েট ফর কেয়ারিং এ পেশেন্ট ইন অ্যালকোহল উইথড্রল। অর্থাৎ সে অ্যালকোহল ইনটেক করতো, অর্থাৎ সোজা বাংলায় সে মদ খাইতো, সে এখন খাচ্ছে না, এখন তার কেয়ার নিচ্ছেন আপনি, কি কি ইন্টারভেনশন বা কোন ধরনের পদক্ষেপ আপনি নেবেন, ঠিক আছে। এখানে আদার সিমটম দেওয়া আছে, দেখেন এখন কি কি ইন্টারভেনশন আপনি তার সাথে করবেন। দেখেন অ্যালকোহল উইথড্রলের ক্ষেত্রে প্রথমে তার ভাইটাল সাইনটা আপনি মনিটর করবেন, তাকে একটা সেফ এনভায়রনমেন্টের মধ্যে রাখবেন, এবং অ্যাড্রেস হ্যালোসিনেশন থেরাপিউটিক্যালি, হ্যালোসিনেশন হচ্ছে কিনা সেটা দেখবেন। হ্যালোসিনেশন কি? দৃষ্টিভ্রম। মনে করেন একটা দড়ি আছে, সে আপনাকে এসে বললো একটা সাপ দেখছে, ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে হ্যালোসিনেশন, অর্থাৎ ভুলভাল বলবে। এখন সিমটমস অফ অ্যালকোহল উইথড্রল, অ্যালকোহল উইথড্রলের সিমটম কোনগুলো দেখেন, পুরা হোল বডিতে কি সিমটম দেখা যাবে, সে রেসলেস থাকবে, তার সোয়াইটিং হবে, লস অফ অ্যাপিটাইট, ঠিক আছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল নওশিয়া, ভমিটিং। তারপরে কি বিহেভিয়ারাল অ্যাজিটেশন আর ইরিটেবিলিটি, অর্থাৎ উত্তেজিত হয়ে যাইতে পারে। মুড, তার মুডটা কেমন থাকবে, অ্যাংজাইটি, দুশ্চিন্তা বা নার্ভাস, ভয় পাবে। অলসো কমন আর কি কি আছে দেখেন, ফাস্ট হার্ট রেট, ট্রিমর, ডিসওরিয়েন্টেশন, হেডএক, ইনসমনিয়া অর্থাৎ নিদ্রাহীনতা, এবং সিজার, খিঁচুনি। সো এই সাইন সিমটমগুলো আমরা অ্যালকোহল উইথড্রল পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখব 20 নাম্বার। এখানে আছে হুইচ ফার্স্ট কেয়ার ইনস্ট্রাকশন উড বি দ্য নার্স প্রোভাইড টু এ ক্লায়েন্ট হু জাস্ট হ্যাড প্লাস্টার কাস্ট অ্যাপ্লাইড টু দ্য রাইট ফোরাম, অর্থাৎ ডান হাতে একজনকে আপনি প্লাস্টার করে দিয়েছেন, মনে করেন ভেঙে গেছে, এখন আপনি প্লাস্টার করার পরে কি বলবেন তাকে, কোন ধরনের ইনস্ট্রাকশন আপনি তাকে দিবেন, ঠিক আছে, সেইটা। যে দেখেন প্রথমটা কি বলা আছে, প্রথমে বলা আছে কিপ দ্য কাস্ট ক্লিন অ্যান্ড ড্রাই, আপনার যে প্লাস্টার বা কাস্ট আছে সেটা ক্লিন রাখতে হবে এবং শুকনা রাখতে হবে, ঠিক আছে। এবং বলছে অ্যালাউ দ্য কাস্ট 24 আওয়ার ড্রাই, 24 ঘন্টায় এটা আপনার ড্রাই রাখতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কিপ দ্য কাস্ট অ্যান্ড এক্সট্রিমিটি এলিভেটেড, এখানে দেখবেন যে শুধু হাতে যেহেতু প্লাস্টার করছে, দেখবেন হাতটা কিন্তু খালি প্লাস্টার করে দেয় না, হাতটা কিন্তু গলার সাথে দেখবেন একটু ঝুলাই দেয় সুন্দর মতো, তাহলে ওই কথাটাই বলছে যে কিপ দ্য কাস্ট অ্যান্ড এক্সট্রিমিটি এলিভেটেড, এলিভেটেড মানে একটু উঁচু করে রাখতে হবে, দেখবেন যে হাতটা কিন্তু গলার সাথে সুন্দরভাবে কিন্তু একটু ঝুলাই দেয়, ওইটা যেন খুব বেশি প্রেশার না পড়ে, নড়াচড়া যেন না করে খুব বেশি, সেই জন্য। তাহলে এটা হলো আমার ইনস্ট্রাকশন, ঠিক আছে। সো আমার হচ্ছে এইগুলা চলে গেল, এই 3টা হলো আমার ট্রু। এখন আরও কি কি অ্যাডভাইস দিবেন আপনি দেখেন, কিপ দ্য কাস্ট ক্লিন রাখতে হবে, অ্যাভয়েড গেটিং ডার্ট, ময়লা বা স্যান্ড, বালি ইনসাইড দ্য কাস্ট, কোনো ময়লা ধুলা বালি যেন প্লাস্টার বা কাস্টের মধ্যে না ঢোকে। ডু নট অ্যাপ্লাই পাউডার অর লোশন অন দ্য নিয়ার অফ দ্য কাস্ট, আমি ওই কাস্টের আশেপাশে কোনো লোশন বা কোনো পাউডার ব্যবহার করা যাবে না। কভার দ্য কাস্ট ওয়েন ইটিং, আপনি যখন কিছু খাচ্ছেন তখন একটা কিছু দিয়ে ওইটা পেঁচাই নেবেন, গামছা হোক বা একটা কিছু দিয়ে ঢেকে নেবেন, যাতে নোংরা বা খাবার দাবার ওর মধ্যে না পড়ে, বা পানির থেকেও সাবধান যেন পানিও না পড়ে। ডু নট প্লেস এনিথিং ইনসাইড দ্য কাস্ট ইভেন ফর ইচি এরিয়াস, অর্থাৎ যেখান দিয়ে চুলকায় আপনি ওই
প্লাস্টারের মধ্যে কোনো কিছু ঢুকাই দিয়ে চুলকাবেন না, এরকম কিছু দেখা যায় একটা দিল একটা লাঠি বা একটা কাঠি ঢুকাই দিয়ে চুলকাচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না। তো এই কথা, এগুলা হলো আমার অ্যাডভাইস থাকবে, ঠিক আছে। এখন আসেন ইক্ল্যাম্পসিয়ার সাইন কোনগুলা, ঠিক আছে। ইক্ল্যাম্পসিয়ার সাইন কোনগুলা আমরা একটু দেখি। ইক্ল্যাম্পসিয়ার সাইন, এটা হচ্ছে থার্ড ইয়ারের মিডওয়াইফারি থেকে আসছে, হ্যাঁ, থার্ড ইয়ারের মিডওয়াইফারি থেকে। দেখেন হাই ব্লাড প্রেশার তো পাবোই আমরা, কনভালশনও পাবো এবং এডিমা পাবো, ঠিক আছে। এই সাইনগুলো আমরা দেখতে পাবো। এবং ওয়ার্নিং সাইন কোনগুলা, আমার কোনগুলা হচ্ছে অ্যালার্মিং সাইন বা ওয়ার্নিং সাইন। সিভিয়ার হেডেক, ডিফিকাল্সি ব্রিদিং, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট, নাউসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল পেইন, ব্লাড ভিশন অর্থাৎ চোখে ঝাপসা দেখা, সিইং ডাবল অর লস অফ ভিশন অর্থাৎ চোখে একটা জিনিস আছে, আপনি একজন মানুষ দাঁড়ায় আছেন, সে দেখতেছে যে দুইজন মানুষ পরপর দাঁড়ায় আছেন, অর্থাৎ চোখে ডাবল দেখবে, বা লস অফ ভিশন, একদমই দেখতে পাবে না। সোয়েলিং অফ হ্যান্ডস, ফেস অ্যান্ড অ্যাঙ্কেলস অর্থাৎ যে এডিমা যেটা বললাম আমরা, পানি জমবে সেটা, ঠিক আছে। এখন 22 নাম্বার হচ্ছে দেখেন কভার্ড বিহেভিয়ারের কথা বলতেছে। কভার্ড বিহেভিয়ার হচ্ছে সেগুলা যেগুলা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না, কেউ ধরতেও পারবে না, মানে ধরা ছোঁয়ার বাইরে সব কিছু। তো কভার্ড বিহেভিয়ার জিনিসটা কি আগে সেটা বুঝতে হবে, যে শুধুমাত্র আপনিই সেটা দেখতে পাবেন, আমি দেখতে পাবো, মনে করেন আমার সাথে হচ্ছে আমি দেখতে পাবো, আপনি দেখতেও পাবেন না, অনুভবও করতে পারবে না, সেগুলাকে আমরা বলি কভার্ড বিহেভিয়ার। যেমন দেখেন এখানে বলা আছে যে বিহেভিয়ার দ্যাট ইজ নট ডাইরেক্টলি অবজারভেবল অ্যান্ড ক্যান অনলি বি ইনফার্ড বাই দ্য অবজারভার অ্যান্ড রিপোর্টেড বাই দ্য সাবজেক্ট, ফর এক্সাম্পল ইমাজিনিং সামথিং অর্থাৎ কিছু কল্পনা করা কভার্ড বিহেভিয়ার। তাহলে কি বললাম, দেখেন এখানে থিঙ্কিং, আপনি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছেন, এটা আপনি ছাড়া তো আর কেউ জানতেছে না এটা। ড্রিমিং, স্বপ্ন দেখতেছেন, স্বপ্নটা শুধু আপনিই দেখতেছেন, অন্য কেউ তো আর দেখতে পাচ্ছে না। এবং বাকি যেগুলো আছে দেখেন সেগুলো কিন্তু সব কিছু দেখাও যায় এবং আপনিও করতে পারবেন, যে ওয়াকিং, ডান্সিং, তারপরে হ্যান্ড শেকিং, এগুলো সব করতে পারবেন আপনি। তাহলে এগুলা কভার্ড বিহেভিয়ারের মধ্যে পড়বে না। যেগুলো ধরাছোঁয়ার বাইরে শুধু আপনি দেখতে পাবেন সেটাই হচ্ছে আপনার কভার্ড বিহেভিয়ারের মধ্যে পড়বে, ঠিক আছে। এরপরে দেখেন সলিড ম্যাটার। সলিড ম্যাটার কি, মনে করেন যে আপনার হাতে থাকা একটা স্মার্টফোন, সেটাই মনে করেন একটা সলিড জিনিস। সেটা কি একটা ফিক্স শেপ আছে না, ফিক্স একটা শেপ এবং ভলিউম আছে না, এটা তো এমন না যে আরও 2 দিন পর আর বড় হয়ে যাচ্ছে, এরকম তো আর না এইটা। এবং ওয়েট আছে, এটার কিন্তু একটা ওজন আছে এবং অকুপাই স্পেস, এবং এটা জায়গা দখল করে, সেটা হলো আপনার সলিড ম্যাটারের ক্রাইটেরিয়া। এবং নিচে দেখেন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ সলিড ম্যাটারের মধ্যে দেওয়া আছে ডেফিনিট ভলিউম, নির্দিষ্ট একটা ভলিউম আছে, মাস অর্থাৎ ভর আছে, শেপ আছে, হাই রিজিডিটি অর্থাৎ শক্ত বোঝাচ্ছে, হ্যাঁ, হাই ডেন্সিটি এবং শুধুমাত্র এটা বলতেছে দিস ইজ নট ট্রু ফর ওয়াটার, ঠিক আছে। সো এতটুকু জানলেই আমাদের হবে। এবং এখন দেখেন 24 নম্বরে হ্যাজার্ডস, 24 নম্বরে দ্য হ্যাজার্ডস অফ এক্স রে রেডিয়েশন। দ্য হ্যাজার্ডস অফ এক্স রে রেডিয়েশন অর্থাৎ এক্স রে রেডিয়েশনের ফলে কি কি সমস্যাগুলো দেখা যায় সেটা। প্রথমে দেখেন দ্য হ্যাজার্ডস অফ এক্স রে রেডিয়েশন, প্রথমে আসে হচ্ছে দেখেন স্কিন বার্ন হয়ে যায়, সি নাম্বারটা, স্কিন বার্ন হয়ে যায়, স্কিনটা পুড়ে যায়, এবং লস অফ হেয়ার। আর অন্য কি কি আছে দেখেন আদার্স নোটের মধ্যে, স্কিন বার্ন, ইনক্রিজ ইনসিডেন্স অফ ক্যান্সার, টিস্যু এফেক্ট, যেমন কিসের টিস্যু, ক্যাটারাক্ট বা স্কিন রেডনিং অর্থাৎ স্কিনটা লাল হয়ে যায়, ঠিক আছে। সো এইটা হচ্ছে আপনার এক্স রে হ্যাজার্ডস। এখন 25 নাম্বারটা দেখেন, 25 নাম্বারটা একটু ঘুরাই দিছে প্রশ্নটা যদি আপনারা টিউবারকুলোসিস বা টিবি এর যদি ক্লিনিক্যাল ফিচারগুলা জানেন তাহলে কিন্তু এটা আপনার কাছে সোজা, কিছুই না, হ্যাঁ, একটু পেঁচাই দিছে আর কি উদ্দীপক আকারে, ঠিক আছে। সো দেখেন কি বলে, দ্য কমিউনিটি নার্স, একজন কমিউনিটি নার্স ইজ কন্ডাক্টিং এ এডুকেশনাল সেশন, একজন কমিউনিটি নার্স পরিচালনা করতেছে একটা এডুকেশনাল সেশন, শিক্ষামূলক একটা সেশন, রিগার্ডিং কিসের সম্পর্কে, সাইন অ্যান্ড সিমটম অফ টিউবারকুলোসিসের সাইন সিমটম সম্পর্কে শিখাচ্ছে অন্যদেরকে। দ্য নার্স ইনফর্মস দ্য পার্টিসিপেন্ট দ্যাট প্রেজেন্ট দ্যাট the tuberculosis is considered as diagnosis
হুইচ সাইন সিমটম, অর্থাৎ সাইন সিমটম কোনগুলো পাবেন সেটা। নাইট সোয়েট, রাতে ঘাম হবে। এ ব্লাডি প্রোডাক্টিভ কফ, অর্থাৎ কফের সাথে কিন্তু আপনি ব্লাড পাবেন এবং ড্রাই কফ পাবেন, ঠিক আছে। এবং আদার্স ক্লিনিক্যাল ফিচার দেখেন, এখানে নোটে দেওয়া আছে কফ আছে, কফিং আপ ব্লাড অর মিউকাস, চেস্ট পেইন হতে পারে, পেইন উইথ ব্রিদিং অর কফিং, শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বুকে ব্যথা হতে পারে, ফিভার হতে পারে, নাইট সোয়েট, ওয়েট লস, ওজন কমে যেতে পারে, নট ওয়ান্টিং টু ইট, খাইতে ইচ্ছা করবে না, টায়ার্ড ফিল করবে এবং নট ফিলিং ওয়েল ইন জেনারেল, অর্থাৎ সে ভালো ফিল করবে না। সো আমাদের আজকে 1 থেকে 25 পর্যন্ত ব্যাখ্যা সহ আমরা শিখলাম, এবং এই ক্লাসটা সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাই দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমরা আরও 3টা পার্টে ব্যাখ্যা সহ এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, এবং এই ক্লাস সম্পর্কে মতামত আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং আপনারা পরবর্তী আরও 3টা পার্ট চাচ্ছেন কিনা বা এই ক্লাস থেকে আপনারা উপকৃত হয়েছেন কিনা জানিয়ে দিবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সো পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।